শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৌমিত্র শুভ্র। উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠানো হয়েছে। এ নিয়ে নতুন করে বিতর্কের কোনো অবকাশ নেই, এমনটাই মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, এখানে সরকারের নিরপেক্ষতার কোনো বিষয় নেই, পুরোটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর। মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আদালতের আদেশেই বিদায় নিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংবিধান মেনে নির্দিষ্ট সময়ে বাংলাদেশে নির্বাচন হবে। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই আগামীতে নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে। সরকারের এখানে নিরপেক্ষতার কোনো বিষয় নেই, নিরপেক্ষ থাকতে হবে নির্বাচন কমিশন। বিএনপিতে কোনো সংকট নেই, সংকটে পুরো জাতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বলেন, দেশে বর্তমানে কোনো গণতন্ত্র নেই, জবাবদিহিতাও নেই। এ সময় বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে দেশে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই, সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সংকটটা বিএনপির নয়, এই সংকটটা হচ্ছে গোটা জাতির। আজকে গণতন্ত্র নেই, নির্বাচন হয় না, আজকে দুর্নীতির কোনো জবাবদিহিতা নাই, যে যেখানে যেমন খুশি ডাকাতি করছে, চুরি করছে, তার কোনো জবাবদিহিতা নাই, আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই। সেই একটা দেশ তো আমরা চাই না, আজকে সেই দেশ তৈরি করেছে আওয়ামী লীগ। চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ১৬ বছর পর জেএমবির জঙ্গি বোমা মিজানকে মৃত্যুদণ্ড এবং কমান্ডার জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এই রায় ঘোষণা করেন। এ সময় জাবেদকে আদালতে হাজির করা হয়, তবে বোমা মিজান এখনও পলাতক। সাক্ষীর পর্যবেক্ষণ অবজারভেশন করে সবকিছু তার বিরুদ্ধে পাওয়াতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আর জাবেদ ইকবাল তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ বছর সাজা দিয়েছে। ১৬ জন মানুষের হাত পা উড়ে গেছে, ৩ জন মানুষ নিহত হয়েছে। এরকম একটা মামলায় আমরা যাবজ্জীবন প্রত্যাশা করি নাই। কনসিডারেশন আশা করেছিলাম, কারণ 19 বছর বয়সে সে জেএমবির সাথে যুক্ত হয়েছে, সে তখন ভালো বুঝতে পারেনি। জাবেদ ইকবালের পক্ষে আমি এই রায় সন্তুষ্ট না, যেহেতু মামলা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও ওনার ইমপ্লিকেটেড নেই, ইনভলভমেন্ট নেই, সেই জন্য ওনার পক্ষে আপিল করা হবে। এদিকে ঝিনাইদহের আদালতের নথিপত্র রাখার মালখানায় বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩ জন। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে তারা ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান মালখানায় পড়ে থাকা অনেক নথিপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে, গুরুতর অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, মালখানা সংস্কারের কাজ করছিলেন মিস্ত্রিরা, তাদের ব্যবহৃত কোনো মেশিন থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শব্দ শুনতে পেলাম, তখন কি করবো, তখন এই কিছু সময় পরে ফায়ার ব্রিগেড পরে একজনের অবস্থা থাকি, এগুলো হাতটা সবই বের হয়ে গেছে তার। আমি যতটুকু জেনেছি যে মেশিন দিয়ে কাজ করছিল, ওয়েল্ডিং মেশিন এবং ওয়েল্ডিং করার পরে ওটা পরিষ্কার করার জন্য যে একটা মেশিন, দুটো একটা ওইটা বাসছে, এটা হয়েছে। সংবাদ পেয়ে তাড়াহুড়ো করে আসে একজন লোকরে ক্ষতবিক্ষত শরীর দেখে তাকে আমি আমাদের পুরো গাড়িতে করে হাসপাতালে ফেলে দিয়েছি। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থীকে ধর্ষণ মামলার রায় 12 অক্টোবর ঘোষণা করা হবে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন। একই সাথে 5 আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। 2017 সালের 28 মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ওই 2 ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। আসামি করা হয় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ সহ 5 জনকে।
রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি রিমান্ড মঞ্জুর করেন। সকালে পিয়াসাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মুনিয়াকে হত্যা ও ধর্ষণ মামলায় পিয়াসাকে গ্রেফতার দেখিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক পিয়াসাকে গ্রেফতারের আবেদন সহ 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 16 আগস্ট আদালতে দাখিল করা মেডিকেল রিপোর্টে বলা হয় মুনিয়া 2 থেকে 3 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। ডিএনএ সহ সব মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর বসুন্ধরার এমডি সায়েম সোভান আনভিরকে প্রধান আসামি করে 8 জনের বিরুদ্ধে মামলা করেন মুনিয়ার বড় বোন তানিয়া। মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান, মা আফরোজা সোভান ও আনভিরের স্ত্রীকেও আসামি করা হয়েছে। মুনিয়া যে বাসায় মারা গেছেন সেই বাসার মালিককেও। গেল 26 এপ্রিল বনানীর একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। আদালতের নির্দেশে এই মামলা তদন্ত করেছে পিবিআই। করোনায় দেশে আরও 18 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 27,573 জন। নতুন করোনায় শনাক্ত হয়েছে 617 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 2.90%। নমুনা পরীক্ষা হয়েছে 21,246টি। এই পর্যন্ত শনাক্ত 15,57,964 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,112 জন। মোট সুস্থ 15,18,754 জন। মৃত 18 জনের মধ্যে পুরুষ 9 জন, নারী 9। বিভাগভিত্তিক প্রাণহানির হিসাবে সর্বোচ্চ ঢাকা ও চট্টগ্রামে 7, রাজশাহী ও খুলনায় 2 জন করে মারা গেছেন। বিগত সময়ের যে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক, তবে কোনোভাবেই আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার নাজমুল ইসলাম। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণের এই নিম্নগতি ধরে রাখা সম্ভব। এভাবে চলতে থাকলে সংক্রমণের হার 3% নিচে নামবে বলে আশা করেন ডাক্তার নাজমুল ইসলাম। এছাড়া আগের চেয়ে ডেঙ্গু পরিস্থিতিও উন্নতির দিকে বলে ব্রিফিংয়ে জানানো হয়। আমাদের এই মুহূর্তে যে পরিস্থিতিটি আছে এটি অত্যন্ত স্বস্তিদায়ক পরিস্থিতি, কিন্তু এটা আমাদের আত্মতুষ্টির কোনো কারণ নেই। বরং আমরা সকলে মিলে যদি একসঙ্গে কাজ করি, স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলি, তাহলে এই পরিস্থিতিটি অব্যাহত রাখা সম্ভব, এমনকি সংক্রমণের হার এর চাইতে কমও হওয়া সম্ভব। হঠাৎ করে উত্তরের জেলা নাটোরে শিশুদের মাঝে দেখা দিয়েছে সর্দি, কাশি ও নিউমোনিয়ার প্রকোপ। সদর হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। শিশু ওয়ার্ডে 30 বেডের বিপরীতে ভর্তি রয়েছে 76 জন। ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার রায় জানান, হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুরা সংক্রমিত হচ্ছে বেশি, এতে শিশু রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে শুরু হলো মাছ ধরায় নিষেধাজ্ঞা। আগামী 25 অক্টোবর পর্যন্ত নদী কিংবা সাগরে ধরা যাবে না ইলিশ। এই সময় সরকারি খাদ্য সহায়তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বরগুনার জেলেরা। শেষ সময় ধরা পড়া ইলিশ বাজারজাত করা ও বিক্রিতে যেন কোনো আইনগত সমস্যায় না পড়েন সেদিকে নজর দেওয়ার দাবি তাদের। ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞা কিছুদিন পিছিয়ে দিলে মা ইলিশ রক্ষা কার্যক্রম আরও সফল হতো। যে কি খাবো কি পরবর্তীতে আমরা বলতে পারছি না। এবারে টাকা পাইছি মাত্র 11,000 টাকা। 11,000 টাকা তো আমাদের ওষুধ পানি পকেট খরচ হয় না। সরকারের 20 কেজি চাল দেন, এতে আমাকে কিছু হয় না। আবার দেয়, এতে আমাকে কিছু হয় না। সংসারে 7 জন মানুষ। আরও একটু গবেষণা করিয়া সঠিক সময় বের করা উচিত ছিল। মানে আমরা তো প্র্যাকটিক্যাল, আমরা এখন ইলিশের অবস্থাটা যে দেখি যে আসলে মানে 2-4টা ছাড়া সকল ইলিশেরই ডিম নাই। 1-1.5 ঘন্টা লেট করলে এই মাছ আর বিক্রি করা সম্ভব না। পুলিশ প্রশাসনের কাছে দাবি, আমাদের গাড়িগুলো যেন ঠিক টাইম মতন পৌঁছতে পারে। দেশে মৎস্য শিকারের জন্য নতুন এক ধরনের জালের ব্যবহার ক্রমেই বাড়ছে। চায়না দুয়ারি নামের এই জালে একবার মাছ ঢুকলে আর বের হতে পারে না। জালের বিশেষ ফাঁদে আটকা পড়ে ছোট অন্য জলজ প্রাণীও। শুরুর দিকে পদ্মা নদী তীরে এই জালের ব্যবহার হলেও এখন প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কারেন্ট জালের চাইতেও ক্ষতিকর হলেও এখনও নিষিদ্ধ জালের তালিকায় নাম ওঠেনি চায়না দুয়ারির। তবে এর বিরুদ্ধে তৎপর হয়েছে মৎস্য বিভাগ। কারেন্ট জাল পাততাম, কারেন্ট জালে মাছ হয় না, ওটা হলো একটা পচা ব্যবসা। তারপরেও পুলিশ উৎপাত করে, ফিশারিতে উৎপাত করে। পরে 1.5 লাখ টাকা লোন করে আমি কিছু দুয়ারি করছি। সুতাটা এই জমিনটা পুরাটাই এই চায়না থেকে আসে, মানে একবারে নেটটা কিনা
বাংলাদেশে মানে ফিটিং হইতেছে। এটা যেহেতু ক্ষতিকারক প্রভাব, এই নিয়ে আমাদের হয়তো বা আমাদের লিগ্যাল সেকশন এটা মনে হয় কাজ করতেছে। আমার মনে হয় খুব সহসাই আপনাদের এই চায়না দুটির নাম উল্লেখ করে আমাদের মনে হয় যে গ্যাজেট চলে আসবে আর কি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের বিভিন্ন দিক তুলে ধরতে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংযুক্ত থাকবেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ দেন। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করেন। ৫৮,০০০ ভোট বেশি পেয়ে ভবানীপুরে নিরঙ্কুশ জয় পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রোববারের এই উপনির্বাচনে ৭১% বেশি ভোট পেয়েছেন তৃণমূল নেত্রী। অপরদিকে মাত্র ২৬,০০০ ভোট পেয়েছেন প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মমতা। শেষ পর্যন্ত নিজের রেকর্ড ভেঙে বিজয়ের হাসি হাসলেন এই নেত্রী। রাজ্যের বাকি ২ আসন জঙ্গিপুর এবং শমশেরগঞ্জেও এগিয়ে তৃণমূলের ২ প্রার্থী। ভোট গণনাকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে ত্রিস্তরের নিরাপত্তা বলে ঘিরে রাখা হয়েছিল গণনা কেন্দ্রগুলো। জারি করা হয় ১৪৪ ধারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হ্যাট্রিক জয়ে বিজয় উল্লাসে মেতেছে গোটা কলকাতা। নির্বাচন কমিশনের করোনা বিধি উপেক্ষা করেই চলছে মিছিল, মিষ্টি বিতরণ। দলটির নেতারা বলছেন শুধু রাজ্য নয় বরং গোটা ভারতকে নেতৃত্ব দেওয়ার পথে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের বক্তব্য, ফলাফল যাই হোক ছাড়ছেন না রাজনীতির মাঠ। আমাদের সবচেয়ে আনন্দ হবে যদি আমরা বন্যায় যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি। সেবার কাজটা যেন আমরা করতে পারি। একসাথে দিল্লি যাচ্ছি এবং বিজেপি হটাও দেশ বাঁচাও। দ্যাট আই কংগ্রাচুলেট দিদি ফর দ্য ভিক্টরি। প্রণাম জানাই ওনাকে। অ্যান্ড কিন্তু এটাও বলবো দিদিকে যে নেক্সট টাইম যদি ছাপ্পা ভোট দিতে কাউকে আপনারা পাঠান, দিদি প্লিজ দয়া করে আপনার পার্টির সংগঠনের লোককে পাঠাবেন না। নির্বাচনে অংশগ্রহণের যে শতাংশ, অংশগ্রহণের মধ্য দিয়ে এটা বোঝা যাবে যে মমতা ব্যানার্জির প্রতি সেখানকার মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আছে কি নেই। ইতালির মিলান শহরের কাছে একটি দোতলা ভবনের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হলো যাত্রীবাহী প্রাইভেট বিমান। রোববারের এই দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৮ জন। মিলানের উপকণ্ঠে লিনাতে সিটি বিমানবন্দর থেকে সার্ডিনিয়া দ্বীপে যাচ্ছিল বিমানটি, কিন্তু ফাঁকা একটি দোতলা ভবনের উপর পড়লে আগুন লেগে যায়। পুরো যায় রাস্তায় দাঁড় করিয়ে রাখা কয়েকটি গাড়িও। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি, এখনও জানা যায়নি নিহতদের পরিচয়। টি-20 বিশ্বকাপে অংশ নিতে ওমানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। ওমানের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর রাত 12:30টার দিকে ছেড়ে যায় 12:15টার দিকে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। আগের সূচি অনুযায়ী রোববার 10:45 ফ্লাইট ছাড়ার কথা ছিল, কিন্তু সাইক্লোন শাহিনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে জলাবদ্ধতা দেখা দেয়। এতে নির্ধারিত সময় টাইগারদের ওমান যাওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরিবর্তন করা হয় সব ফ্লাইট। শেষ পর্যন্ত কিছুটা বিলম্বে হলেও রওনা হয় বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় বিশ্বকাপে ভালো করার জন্য সকলের কাছে দোয়া চান টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অ্যাজ আ নেশন আমাদের খুব ভালো একটা সুযোগ এই ওয়ার্ল্ড কাপে, যদি ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, কনসিস্টেন্টলি থাকতে পারি, যদি আমরা যেরকম ক্রিকেট খেলছি লাস্ট কয়েকটা সিরিজে ওরকম আত্মবিশ্বাস নিয়ে যদি আমরা খেলতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো রেজাল্ট অ্যাচিভ করা সম্ভব। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। আরও জানাতে এই মুহূর্তে নিউজ রুম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, শুরুতেই বাংলাদেশ দলের ওমান যাত্রায় বিলম্বের বিষয়ে জানাবেন। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বিমানবন্দরে বেশ কিছু কথা বললেন, আশাবাদ জানালেন। সে আশাবাদের উপর কতটুকু ভর করা যায়, ভরসা রাখা যায় বলে আপনার মনে হয়েছে? মাহমুদুল্লাহর আশা ভরসার কথা যদি বলি, বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে খুব ভালো পারফরমেন্স করেছে। টি-20তে আমরা দেখেছি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খুবই ভালো সিরিজ জিতেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে। লোয়ার স্কোরিং উইকেট নিয়ে অনেক কথা ছিল, কিন্তু দিন শেষে বাংলাদেশ বড় দলের বিপক্ষে
সিরিজ জিতেছে, এটা কিন্তু অনেক বড় একটা ইফেক্ট ফেলবে টি-20 বিশ্বকাপে। মানসিকভাবে বাংলাদেশের প্লেয়াররা চাঙ্গা থাকবে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অনেক বড় মাপের দল টি-20তে, আমরা সেটা জানি। তাদের বিপক্ষে জয় অবশ্যই আমাদের জন্য একটা ভালো একটা প্রস্তুতি বলা যায় বিশ্বকাপের জন্য। আর আজকের ফ্লাইটের কথা যদি বলি বাংলাদেশ দলের, আমি লাস্ট 5 মিনিট আগেও যে আপডেটটি পেয়েছি 11:30টায় বাংলাদেশ দলের ওমানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ দলের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়নি। বাংলাদেশের প্লেয়াররা এখনও বিমানবন্দরে অপেক্ষা করছেন। আসলে কিছুটা জটিলতা এখনও রয়ে গেছে বাংলাদেশের উড়াল দেওয়ার বিষয়ে। আমরা জানি নির্ধারিত সময় ছিল 10:45, আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু সেই ঘূর্ণিঝড় শাহিনের কারণে সেই সময়টা একটু বিলম্বিত হয়ে 11:30টায় করা হয় সময়টি। 11:30টার পরবর্তীতে আমরা যখন ওই সময়টাতে খোঁজ নিই তখন জানানো হয় যে 11:15টায় আসলে ফ্লাইটটি ছাড়া হবে, কিন্তু সবশেষ আমরা যতটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত বিমানটি ছেড়ে যায়নি। আচ্ছা, তাহলে আমি দর্শকদের যেটি জানিয়েছি যে রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, সেটি আসলে সঠিক তথ্য নয়। দুঃখ প্রকাশ করছি দর্শকদের কাছে। আপনি লো স্কোরিং ম্যাচের কথা বলছিলেন, যদিও বড় দলের বিপক্ষে জয় একটা অভ্যাসে পরিণত করারও ব্যাপার, কিন্তু সে একই সঙ্গে মাঠের কন্ডিশন, পিচের কন্ডিশন আর তার সঙ্গে যেটা যুক্ত হবে আপনি মানবেন নিশ্চয়ই, ওই দলগুলোতে সমানে সমান পাল্লা দিয়ে খেলার মতো খেলোয়াড়ই বা কজন ছিলেন, সেই সব দলের অভিজ্ঞতা, এইগুলোকে বিবেচনায় নিলে সেই প্রস্তুতিটাকে কতখানি যথেষ্ট বলে মনে করবেন আপনারা? আসলে আপনি যেটি বলছিলেন যে বিশ্বকাপ দলের ক্রিকেটাররা ওই দলে ছিলেন কিনা বা কতটুকু শক্তিশালী দল বাংলাদেশে এসেছিল, সেটি একটি তর্ক সাপেক্ষ বিষয়। অস্ট্রেলিয়া দল তাদের তারকা পাঠাক আর না পাঠাক, দলটি অস্ট্রেলিয়া জাতীয় দল। নিউজিল্যান্ড দল তাদের তারকা প্লেয়ার পাঠাক বা না পাঠাক, তারা কিন্তু একটা জাতীয় দল, তারা জাতীয় দল পাঠিয়েছে। তারা কিন্তু বি দল নামে কোনো দল পাঠায়নি, তারা ডিক্লেয়ার দিয়ে পাঠিয়েছে, তারা তাদের জাতীয় দল পাঠাচ্ছে। অবশ্যই তারা যাদেরকে পাঠিয়েছে তারা পারফরমেন্স করেই দলে এসেছেন, যারা এসেছে বাংলাদেশে তারা পারফরমেন্স করে এসেছে। আরেকটি বিষয় আসছে, পিচের কথা আসছে, খুব বেশিবার করে আসছে। আমরা ওমানে টি-20 IPL চলছে, আমরা সেখানে দেখেছি মুস্তাফিজ খুব ভালো বল করেছেন, যিনি ঢাকার মাটিতে যে পারফরমেন্সটি ছিল সেটি কিন্তু ওমানেও ধরে রেখেছেন। সাকিব আজকে কলকাতার হয়ে খেলেছেন, সাকিব 4 ওভারে 20 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন, সে খুব কম রান খরচ করেছেন। তা আসলে এইখানের যে একটা ইফেক্ট সেটা কিন্তু আমরা এখন ওখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের 2 জন ক্রিকেটারের মধ্যে। সৌমিত্র, আর টি-20-র মতো ক্লোজ ক্রিকেটে, ক্লোজ ম্যাচগুলোতে নিশ্চয়ই এই সব ছোটোখাটো বিষয় অনেক বড় ফারাক করে দিতে পারে এবং সেটা বাংলাদেশের পক্ষে যেতেই পারে। আপনাকে ধন্যবাদ মামুন সময় দেওয়ার জন্য। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার সেলিম ও শওকতুল্লাহর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে করা নিরাপত্তায় তাদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। এদিকে দুপুরে কুতুপালং 5 নং ক্যাম্প থেকে ইলিয়াস নামে আরও একজনকে আটক করেছে পিবিএন। গত 2 দিনে কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেলিম, জিয়াউর রহমান, আব্দুস সালামকে আটক করে পিবিএন। এছাড়া পুলিশ অভিযানে ধরা পড়ে শওকত। এদিকে মুহিবুল্লাহর হত্যায় কোনো বিদেশি সংস্থা জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য সে সবসময় সোচ্চার ছিল। তাকে যারা হত্যা করেছে বলে আমরা মনে করছি তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমাদের তদন্ত দ্রুতভাবে আমরা এটা চলছে এবং আমরা খুব শীঘ্রই এটা ব্যবস্থা আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। মানব পাচার আইনে মামলা করে জনশক্তি রপ্তানিকারকদের নানা সময় হয়রানি করা হয় বলে অভিযোগ করেছেন রিক্রুটিং এজেন্টরা। তাই রিক্রুটিং এজেন্টরা তাদেরকে এই আইনের আওতার বাইরে রাখার দাবি জানিয়েছেন। এই আইন অবিলম্বে সংশোধনের দাবিতে সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে রিক্রুটিং এজেন্টরা। জনশক্তি রপ্তানিকারকরা বলেন, বৈধভাবে বিএমইটি স্মার্ট কার্ড গ্রহণ করে কর্মী পাঠানো হচ্ছে, যা কোনোভাবেই মানব পাচার হতে পারে না। প্রবাসী কোনো কর্মী সেবা প্রাপ্তির বিষয়ে অভিযোগ করলে তা অভিবাসী আইনের আওতায় আনা দরকার। বৈধভাবে যারা স্মার্ট কার্ড নিয়ে, আমাদের মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে, বিএমইটির স্মার্ট কার্ড নিয়ে যারা বিদেশে কর্মী প্রেরণ করেছে তাদেরকে আজকে মানব পাচার মামলায় একের পর এক জেলে নিক্ষেপ করা হচ্ছে। শত শত মালিকবৃন্দকে জেলে দেওয়া হচ্ছে, আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে জেলে দেওয়া হচ্ছে। আমরা তার প্রতিবাদে আজকে এখানে সমবেত হয়েছি, মানববন্ধন করেছি। রাজধানীর পল্লবী থেকে 3 তরুণী নিখোঁজের ঘটনায় রকিবুলের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার অয়ন, তরিকুল্লাহ ও জিনিয়কে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। নিখোঁজ 3 নারীর মধ্যে নিশার পরিবারের করা মামলায় তাদের গ্রেফতার করেছে পুলিশ। মামলা তদন্তকারী কর্মকর্তা সজীব খানের গাফিলতির কারণে আদালত বিভ্রান্ত হয়েছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী খন্দকার রাহাত রহমান।
বিজ্ঞ আদালত একজনকে রাকিবুল্লাহকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, আর বাকিদের বিষয়ে বিজ্ঞ আদালত তাদের বয়স নির্ধারণের সাপেক্ষে তাদের পরবর্তীতে রিমান্ড শুনানির আদেশ দেন। আজকে রিমান্ড শুনানির জন্য আপনি আরেকটি ডেট দিয়ে মাইনরদের জন্য আপনি শীর্ষ আদালতে প্রেরণ করে দেন, আর যারা অ্যাডাল্ট আছে এই শুনানিটা আপনি পরবর্তীতে করেন। অবশেষে ঢাকায় শুরু হলো রুট পারমিট ছাড়া বাস বন্ধে অভিযান, তবে বন্ধ করা হয়নি কোনো বাস, জরিমানা করেই ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে গুলিস্তান এলাকায় চলে অভিযান। বাস শ্রমিকরা জানান রং পাল্টে রুট বদলে বাস মালিক ও কোম্পানিগুলো শ্রমিকদের চালাতে বাধ্য করে। কর্তৃপক্ষ বলছে এই অভিযানের মূল উদ্দেশ্য সচেতন করা, তবে পর্যায়ক্রমে বন্ধ হবে অবৈধ বাস চলাচল। গুলিস্তান সোনারগাঁও আমার রুট পারমিট ফেল। আমাদের হলো খিলগাঁও টু মোহাম্মদপুর, সাভারের গাড়ি কিনে এখন রং করছে, গ্রহণ করে এই ব্যানার চালাইতেছে আর কি। আকিক পরিবহন চলতো মিরপুর থেকে আপনার হলো ইয়া পর্যন্ত, খিলগাঁও পর্যন্ত, এখন খাজাবাই দিচ্ছি রুট পারমিট, ওই গাড়ি ওই কোম্পানি তো বন্ধ হয়ে গেছে। আমরা তাদেরকে জরিমানা করছি, সচেতন করছি এবং জরিমানা আদায় করার চেষ্টা করছি। তাদের কাগজপত্রগুলো আমরা চেক করছি, রেকারে দিচ্ছি না আজকে। আমরা কিন্তু কাজ করি হলো এনফোর্সমেন্টের, এটি বাতিল করার ক্ষমতা কিন্তু অন্য একটি কর্তৃপক্ষ ডেডিকেটেড রয়েছে, তারাই বাতিল করবেন। চলন্ত ট্রেনে বারবার পাথর নিক্ষেপের ঘটনায় কঠোর অবস্থানে যাচ্ছে রেল মন্ত্রণালয়। মন্ত্রী জানান দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি জানান চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ট্রেনে 110 বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। গ্লাস ভেঙেছে 103টি, আর আহত হয়েছেন 29 জন। তাই ট্রেনের কোচের জানালায় নেট লাগানোর কথাও ভাবছে রেল মন্ত্রণালয়। একই সাথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ফলে জানমালের ক্ষয়ক্ষতি নিয়ে সাংবাদিকদের জনসচেতনতামূলক রিপোর্ট প্রচারের আহ্বান জানান মন্ত্রী। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, স্থানীয় স্টেশন মাস্টার, ওএমএন, স্থানীয় গ্রামের মসজিদের ইমাম, স্থানীয় গ্রামের স্কুল শিক্ষকগণকে সম্পৃক্ত করে ট্রেনে পাথর নিক্ষেপ রোধে প্রয়োজনীয় প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করে তা জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রকাশের উদ্যোগ গ্রহণ করতে হবে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র জাহাঙ্গীর আলমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে জাহাঙ্গীর আলমের বক্তব্যে আওয়ামী লীগের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেয়া এমন বক্তব্য দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল উল্লেখ করে চিঠিতে বলা হয় এটি শাস্তিযোগ্য অপরাধ। এমন ঘটনায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা সহ লিখিত বক্তব্য চাওয়া হয়েছে। দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিকেলে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় পূজা মণ্ডপে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যাওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, এবার সারা দেশে 31,137টি মণ্ডপে পূজা হবে। মণ্ডপে প্রবেশের সময় অবশ্যই মাস্ক পরতে হবে। মসজিদের কাছে যেসব পূজা মণ্ডপ থাকবে তারা যেন নামাজের সময় একটু বিরতি দেন সে বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পূজা চলাকালে আজানের সময় কিংবা নামাজের সময় মসজিদের ঠিক নিকটে পূজা মণ্ডপগুলো যেন সংযতভাবে তাদের পূজা অর্চনা করে থাকেন। বাদ্যযন্ত্র সেই সময়ের জন্য কিছুক্ষণ বন্ধ রাখেন। আমরা সেইটাও পূজা উদযাপনকারী যে পূজা মণ্ডপ সেখানে বলা হয়েছে। ভারতে ধান সংগ্রহে সরকারের গাফিলতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে হরিয়ানায়। শনিবার পুলিশের সাথে হয় কৃষকদের সংঘাত। শস্য সংরক্ষণের দ্রুত সরকারি পদক্ষেপের দাবিতে বড় ধরনের আন্দোলন হয়েছে কার্নাল, আম্বালা, সিরসা শহরে। এ সময় পুলিশি বাধার মুখেও পড়েন ক্ষুব্ধ কৃষকরা। তাদের ঠেকাতে জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। রাজ্যটিতে খরিফ শস্য সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়া 1 অক্টোবর শুরুর কথা থাকলেও সেটি পেছানো হয় 11 তারিখ। কৃষকদের অভিযোগ তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়বে তারা, কারণ অন্যান্য রাজ্যে এরই মধ্যে ধান বাজারজাত করা হয়েছে। আন্দোলনের মুখে 3 তারিখ থেকে সংরক্ষণ শুরুর ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। ভারতের হিমাচল প্রদেশের সিমলায় একটি বহুতল ভবন ধসে পড়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসন জানায় গেল সপ্তাহে খালের পারে 2টি ভবন ধসে পড়ে। এরপরই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় এলাকাটি। প্রাণহানি এড়াতে আগেই সরানো হয় বহু বাসিন্দাকে। একদিন পরই ধসে পড়ে অপর ভবনটিও। স্থানীয় এক ব্যক্তি সেই দৃশ্য ধারণ করেন মোবাইলে, পরে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আগে হোক পরে হোক তালেবানকে স্বীকৃতি দিতেই হবে যুক্তরাষ্ট্রকে। টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বলেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করায় হতবাক যুক্তরাষ্ট্র। তার উদ্বেগ, আফগানিস্তানের জব্দ করে রাখা রিজার্ভ মার্কিন প্রশাসন উন্মুক্ত না করলে দেশটিতে চরম অস্থিতিশীলতা তৈরি হবে। নিজেকে তালেবানপন্থী মনে করেন কিনা এই প্রশ্নের জবাবে বলেন, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সমাধানের বিরোধী তিনি। জানান, তালেবানের প্রতি শুধু প্রতিবেশীর সমর্থন আফগানিস্তানে পরিবর্তন আনবে না, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর স্বীকৃতিই হবে সংকট সমাধানের কার্যকর উপায়। যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক জানান, তালেবানের প্রতি শুধু প্রতিবেশীর সমর্থন আফগানিস্তানে পরিবর্তন আনবে না, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর স্বীকৃতিই হবে সংকট সমাধানের কার্যকর উপায়। যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক বহু বছরের, তবে আফগান ইস্যুতে আমরা মনে করি যুক্তরাষ্ট্রের এখনকার ভূমিকা বেশ জটিল। যদি তারা জব্দকৃত অর্থ ছেড়ে না দেয়, সবচেয়ে বড় ভুক্তভোগী হবে আফগান জনগণ। আর তালেবানের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা উঠলে কাশ্মীর ইস্যুতেও আলোচনা হওয়া উচিত। ৮০ লাখ বাসিন্দার জন্য কাশ্মীরকে কারাগার বানিয়ে রেখেছে কয়েক হাজার ভারতীয় সেনা। আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার ১০ এতিম শিশুর আশ্রয় হলো অস্ট্রেলিয়ায়। সেখানে দিব্যি নাচ, গান আর খেলাধুলায় মেতে আছে শিশুরা। গেল সপ্তাহে সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তান পৌঁছায় তারা, সেখান থেকে বিমান যোগে অস্ট্রেলিয়া। বর্তমানে ১০ দিনের কোয়ারেন্টাইনে আছে শিশুরা। খুব দরিদ্র পরিবার থেকে এসেছে এরা। বেশিরভাগের বাড়িতে খাওয়া দাওয়া পড়ার ব্যবস্থা নেই। বাধ্য হয়ে এই শিশুটিকে বিক্রি করে দিতে চেয়েছিল তার পরিবার। আমি তাদেরকে বুঝিয়ে এতিমখানায় নিয়ে যাই। এছাড়া চিকিৎসার অভাবেও মারা গেছেন অনেকের মা। তথ্য মন্ত্রণালয় কোনো চ্যানেল বন্ধ করেনি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, বাংলাদেশের আকাশ আইন মেনে বিদেশি চ্যানেলের ক্লিন ফিড চালানোর জন্য উন্মুক্ত আছে। তা মন্ত্রী জানান, বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল চালানোর সিদ্ধান্তের সভায় উপস্থিত ছিল সব পক্ষ, তাই আইন ভঙ্গ করে দেশের ক্ষতি হতে দেবে না সরকার। তবে কেবল অপারেটররা বলছেন, পুরোপুরি ডিজিটালাইজেশন না হওয়া পর্যন্ত বিজ্ঞাপন কেটে অনুষ্ঠান প্রচার সম্ভব নয়। 2 বছর আগে সংশ্লিষ্ট সবাইকে বলেছিলাম আমরা এই আইন বাস্তবায়ন করতে যাচ্ছি এবং বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছে, তাদেরকে নোটিশ করা হয়েছে এবং সবশেষে গত মাসের শুরুতে সব পক্ষকে নিয়ে আমরা বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করি যে 1 অক্টোবর থেকে আমরা আইন কার্যকর করব। আমরা সেটিই করেছি, আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি। জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেটের সাথে মিল রেখে পাসপোর্ট সংশোধনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। সকালে আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের সামনে আন্দোলন করেন তারা। বলেন, পাসপোর্টের সাথে জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেটের মিল না থাকায় ভিসার মেয়াদ শেষ হলেও তারা পাসপোর্ট সংশোধন করতে পারছেন না। এছাড়া সরকারি দপ্তরগুলোতেও নিজেদের পরিচিতি নিয়ে বিড়ম্বনার শিকার হওয়ার অভিযোগ করেন তারা। বলেন, পাসপোর্টে নামের বানানে অমিল থাকায় উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা আটকে আছে অনেকের। আমরা যখন আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাই তখন আমাদেরকে আগারগাঁও পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য ওনারা বলে, যখন এখানে আসি তখন আবার বলে যে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা যার যে কাগজপত্র আছে সেগুলোর সাথে মিল রেখে আমাদের পাসপোর্ট সংশোধনের সুযোগ দেওয়া হোক। ক্ষমতায় গেলে দেশকে স্বর্গ বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন। অভিযোগ করেন, আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল, তখন দেশে উন্নয়ন হয়নি, কিন্তু বিএনপি এখন মুখরোচক কথা বলে মানুষকে স্বর্গের স্বপ্ন দেখাচ্ছে। এ সময় তিনি বলেন, সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও শতভাগ স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিতে সরকার অঙ্গীকারাবদ্ধ। যারা 21 বছর ক্ষমতায় থেকে আমাদের জীবনের কোনো পরিবর্তন ঘটাননি, এখন বলে যে এবার স্বর্গের সাথে আমাদের বিএনপিওয়ালারা একটা কানেকশন আপনাদেরকে দিয়ে দিবে, সো দ্যাট ইউ উইল বি এনজয় দ্য হেভেনলি লাইফ। আমরা এটাতে বিভ্রান্ত না হওয়ার জন্য আমাদের সবারই স্ব দায়িত্ব আছে। জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু দেশপ্রেমিক রাজনীতিক হিসাবে মানুষের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকালে রাজধানীর কাকরাইলে পার্টি অফিসের সামনে প্রয়াত মহাসচিবের জন্য দোয়া ও মাগফিরাত কামনায় জাতীয় পার্টি আয়োজিত মাহফিলে তিনি কথা বলেন।
জিএম কাদের বলেন, জিয়াউদ্দিন বাবলু দেশের মানুষের অধিকার আদায়ে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামী শুক্রবার বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়াউদ্দিন বাবলুর স্মরণে শোকসভা পালন করবে জাতীয় পার্টি। আমাদের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাহেব তিনি হয়েছেন অত্যন্ত জনপ্রিয় এবং দেশপ্রেমী একজন রাজনীতিবিদ হিসাবে দেশের মানুষ তাকে গ্রহণ করেছেন। উনি আজীবন দেশের জনগণের স্বার্থে কাজ করেছেন, দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় উনি সক্রিয় ছিলেন। 9 মাস ধরে চড়ছে আটা ও ময়দার দাম। চলতি বছরের জানুয়ারির তুলনায় দর বেড়েছে প্রায় 25%, অথচ এর কোনো যৌক্তিক কারণ নেই। পাইকারদের দাবি, চাহিদার তুলনায় অর্ধেক পণ্য দিচ্ছে ডিলাররা, বড় ক্রেতা ফিরিয়ে দিচ্ছেন অনেকেই। যদিও সংকটের জন্য আমদানিকারকদের সিন্ডিকেটকে দুষছেন ডিলাররা। ক্রেতারা বলছেন, গম জাতীয় পণ্যের চাহিদা বাড়ায় দেশে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া উচিত। অ্যাকচুয়ালি আমদানিকারক বা যারা উৎপাদন কারক তারাই মার্কেট নিয়ন্ত্রণ করে। তাদের কাছে যদি প্রেসার ক্রিয়েট করে তাহলেই সব কিছু বাজার নিয়ন্ত্রণে আসবে। যদি 1 টাকার মাল 2 টাকায় কেনে, আমার মনে হয় এটা সবচেয়ে উপর মহল ছাড়া কেউ পারবে না। তাদের হয়তো বা 2 বেলা খেতে হবে, 3 বেলা খাওয়ার সুযোগ নেই। অ্যাকচুয়ালি গমের দাম বাড়ার কিন্তু কোনো কারণ নাই। উৎপাদন সব জায়গায় ভালো, একটা দেশে খারাপ হয়েছে তাই দাম বেড়ে যাবে তা না। এগুলোর অস্থিরতার কারণে সব। রাশিয়া বা ইউক্রেন থেকে যে গমগুলো আসে সেগুলো অনেক হাই রেট ছিল, বুকিং মানে অনেক হাই রেট ছিল। মাঝখান দিয়ে ইন্ডিয়া থেকে আমরা কিছু কম দামে গম পেয়েছিলাম, কম দামে বলতে বাজার দামে আর কি কিছু গম পেয়েছিলাম। সেনাবাহিনীর পদাতিক করে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 6ষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন বাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী অভিষেক সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে কর্নেল অব রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনীর রেজিমেন্ট অব দ্য মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন সেনাপ্রধান। সকালে প্যারেড স্কোয়ারে পৌঁছালে জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। পরে স্বাধীনতা যুদ্ধে রেজিমেন্টের বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। সবশেষে রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান। কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে আমার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে পদাতিক কোরের চলমান আধুনিকায়ন এবং এটাকে আরও ত্বরান্বিত করা, নতুন সামরিক সরঞ্জাম সংযোজিত করে আরও উদ্যমী পদাতিক বাহিনী গড়ে তোলা আমার লক্ষ্য হবে। জ্বালানি সংকট দূর করতে কাল থেকে মাঠে নামানো হচ্ছে সেনাবাহিনী। শনিবার এই তথ্য জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বলেন, দেশে কোনো জ্বালানির সংকট নেই, বরং গাড়ি চালকের স্বল্পতায় তৈরি হয়েছে সমস্যা। শ্রমিক সংকট দূর করতে 3 শতাধিক বিদেশি চালককে অস্থায়ী ভিসা দেওয়ার কথাও জানান বরিস জনসন। তাছাড়া ট্যাঙ্কার চালক হিসেবে কাজ করবে সেনাবাহিনীর কয়েকশো সদস্য। ফলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে আশাবাদ প্রধানমন্ত্রীর। এ সময় কেউ যেন অতিরিক্ত তেল না কেনে সেটি নিশ্চিতের নির্দেশ দেন তিনি। লিবিয়ার পশ্চিমাঞ্চলে সাঁড়াশি অভিযান চালিয়ে 4000 অভিবাসন প্রার্থীকে আটক করল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এই তথ্য নিশ্চিত করা হয়। গারগারেশ এলাকায় চালানো হয় মাদক চোরাচালান বিরোধী অভিযান। এ সময় কাগজপত্রহীন এসব অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়। এদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটককৃতদের অনেকের সাথে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর নিবন্ধন ছিল, কিন্তু বৈধতা বিষয়ে এখনও কিছু জানায়নি জাতিসংঘ। লিবিয়ায় বসবাসকারী অবৈধ অভিবাসীরা যে কোনো সময় আটকের শিকার হন। এছাড়া তাদের উপর নির্যাতন, যৌন হয়রানিও চালায় সরকার, এমন অভিযোগ নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের। মুম্বাইয়ে মাদকদ্রব্য জব্দের ঘটনায় আটক করা হয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে। ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা NCB জানায়, শনিবার রাতে মুম্বাইয়ের উপকূলে এক প্রমোদতড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় নারী সহ 8 জনকে। সময় জব্দ করা হয় কোকেন, গাঁজা সহ বেশ কিছু মাদক। ভারতীয় গণমাধ্যম বলছে, আরিয়ান সহ আটক সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কথা শোনার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। NCB জানায়, আরিয়ান খানের ফোন জব্দ করা হয়েছে এবং জাহাজ থেকে জব্দ মাদকের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত শাহরুখ পুত্রের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি, এমনকি গ্রেফতারও দেখানো হয়নি। ঢাকার পর জেলা হিসেবে প্রথম ই-পাসপোর্ট প্রিন্টিং কার্যক্রম শুরু হলো যশোরে।
দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী। তিনি বলেন, এখন থেকে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ই পাসপোর্ট প্রিন্ট হবে। ফলে খুলনা বিভাগের 10 জেলার ই পাসপোর্ট স্বল্পতম সময়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান সহ অনেকে। এসপিসি ওয়ার্ল্ডের সিইও ও এমডি আলামিন এবং নিরাপদ শপ এর পরিচালক সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে সিআইডি। সংস্থাটি জানায়, সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। দীর্ঘদিন ধরে গ্রাহকের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ এসপিসি ওয়ার্ল্ডের বিরুদ্ধে। গ্রাহকদের দাবি, এসপিসির মাধ্যমে আয় করা টাকা তাদের ওয়ালেটে জমা রয়েছে, তবে কোনোভাবেই তারা এই টাকা ক্যাশ আউট করতে পারছেন না। 2020 সালে নিজেদের ই কমার্স প্রতিষ্ঠান দাবি করে যাত্রা শুরু করে এসপিসি। প্রতিষ্ঠানটির সিইও আলামিন ডেস্টিনি 2000 লিমিটেডের টিম লিডার ও প্রশিক্ষক ছিলেন। প্রতারণার শিকার গ্রাহকদের দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইফালি মার্চেন্ট ও ভোক্তারা। সকালে জিআরইউতে সংবাদ সম্মেলনে ই কমার্স খাতের সুরক্ষা আইন সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। করোনা মহামারীতে মানুষের আস্থা অর্জন করেছে ই কমার্স খাত, তাই এই খাতের সুরক্ষায় সরকারি উদ্যোগ দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি অনুমোদন নিয়েই যেহেতু ইভ্যালি দেশে ব্যবসা করেছে, তাই ক্ষতিগ্রস্তদেরও দায় সরকারকেই নিতে হবে। মার্চেন্টদের আশঙ্কা, ইভ্যালির সিইও ও চেয়ারম্যান কারাগারে থাকলে তারা অর্থ ফেরত পাবেন না। সামনে যে সিস্টেমে উনি ব্যবসা করতেছেন, তাই ওই সিস্টেমে প্রতারিত গ্রাহক প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। উনি যদি ভিতরে থাকেন, অ্যারেস্ট হয়ে থাকেন, তো আমরা কিন্তু একেবারেই আমাদের প্রোডাক্টের আশা ছেড়ে দিতে হবে। তো সেজন্যই আমরা রাসেল সাহেবের মুক্তি চাই। আমরা চাই যে বিজনেসটা করার সুযোগ দিলে তারা এগুলা ওভারকাম করতে পারবে। হঠাৎ করে আলোচনার শীর্ষে নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়ন। ইমো প্রতারণার মাধ্যমে আলোচনায় এই ইউনিয়নটি। এখানকার ইমো প্রতারক চক্রের প্রায় 2 শতাধিক সদস্য সক্রিয় ছিলেন। সম্প্রতি র্যাব ও পুলিশের হাতে 80 জন গ্রেফতার হলেও আরও শতাধিক সদস্য রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এমন প্রতারণার জন্য বিব্রত এলাকাবাসী। জেলায় ইমো প্রতারণায় জড়িতদের তালিকা তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাথে সবাইকে সচেতন হবার পরামর্শও তাদের। তো পরিমাণ টাকা হয়েছে যেটা কল্পনার বাইরে। ভাব আবার বুলেকা রাজকীয় হাটের বড় মাছটা আমরা পাট খাটি খাই, আমরা হাটের বড় মাছটা কিনতে পারিনি, আর ওরা হাটের বড় মাছটা আগে কিনে। ম্যাট্রিক পাস করি সারিয়ে 25 লক্ষ টাকা দিয়ে বাড়ি করছে, মোটরসাইকেল কিনে ঘুরি বেড়া, আপনার কোনো কাজকর্ম নেই। আমরা আমাদের অপারেশন চালু রাখবো, প্রতি মাসেই আমরা আমাদের অপারেশন চালু রাখবো ইনশাল্লাহ। বাট অপারেশনই শুধু করে আসলে এটা কমপ্লিটলি বন্ধ করা যাবে। এটা জনসচেতনতা তৈরি করতে হবে। অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, 6 দফা মুক্তিযুদ্ধ, 75-এর নির্মম হত্যাকাণ্ডের দিনগুলো তুলে ধরতে হবে সবার কাছে। সকালে আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে শেখ রাসেল ওয়েবসাইট ও অনলাইন কুইজ কন্টেস্ট নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জড়িয়ে আছে। ওয়েবসাইট উদ্বোধন ও অনলাইন কুইজ প্রতিযোগিতা সেই প্রক্রিয়ার একটি অংশ। শেখ রাসেলের যে উদারতা এবং তার যে ছোট্ট 10 বছরের জীবনের যে জীবন সংগ্রাম, এই সব কিছু আমরা তুলে ধরতে চাই আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে। এবং 18ই অক্টোবরকে আমরা জাতীয় দিবস যথাযথ মর্যাদার সাথে আমরা পালন করতে চাই। বান্দরবানের থানচির পদ্মছিরি থেকে প্রায় 2 কেজি আফিম জব্দ করেছে বিজিবি বলিপাড়া জোনের আওতায় দুর্গম পাহাড়ি এলাকার একটি জুমঘর থেকে জব্দ করা হয় এই আফিম। গোপন খবরের শনিবার রাতে সেখানে অভিযান চালায় তারা, তবে অভিযানে আটক করা যায়নি কাউকে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ আফিমের বিনিময় মূল্য প্রায় 1,35,000 টাকা। এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৈঠার টান আর ঢাকঢোলের বাদ্যে মুখরিত হলো নড়াইলের চিত্রা নদীর পার। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজন দেখতে নদীর দুপারে জড়ো হন বহু মানুষ। সংযুক্ত আরব আমিরাতে জমজমাট আন্তর্জাতিক প্রদর্শনী দুবাই এক্সপো 2020 বিশ্বের সর্ববৃহৎ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ 192টি দেশ। এর মাধ্যমে নিজেদের বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা, পর্যটন সহ সম্ভাবনাময় নানা খাত তুলে ধরছে অংশগ্রহণকারী দেশগুলো। আগামী 6 মাস চলবে এই মেলা।
ভারত সবার জন্য একটি সম্ভাবনাময় দেশ। সেটা শিল্প, বাণিজ্য, শিক্ষা কিংবা যে কোনো আবিষ্কার হোক না কেন, সবকিছুতেই অগ্রগতির সুযোগ রয়েছে। ভারতে আসুন এবং আমাদের সমৃদ্ধির অংশ হন। মেলায় কমপক্ষে 2.5 কোটি দর্শনার্থী সশরীরে অংশ নেবেন বলে প্রত্যাশা করেছিলাম। তবে করোনার কারণে বেশিরভাগ দেশের মানুষই হয়তো আসতে পারছেন না, তাই ভার্চুয়ালি প্রদর্শনের ব্যবস্থা রেখেছি আমরা। 6 মাস চলবে এই আয়োজন, তাই বলবো সম্ভব হলে এসে দেখে যান। এদিকে দুবাই এক্সপো 2020-র একটি নির্মাণাধীন ভবন ধসে প্রাণ হারালেন 3 শ্রমিক। সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আরও 72 জন। দুবাই এই ধরনের দুর্ঘটনায় হতাশ ইউরোপিয়ান পার্লামেন্ট। এরই মধ্যে 6 মাসের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বয়কটের ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে বিদেশি শ্রমিকদের সাথে দুবাইয়ের অমানবিক আচরণে তারা ক্ষুব্ধ। অবশ্য ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ইউরোপিয়ান পার্লামেন্টের বয়কটের সাথে থাকছে না ফ্রান্স। দুবাইয়ের বাণিজ্য মেলার স্টল তৈরির কাজে নিয়োজিত 20,000-এর বেশি শ্রমিক। গাঁজা দিয়ে তৈরি নানা পণ্যের মেলা চলছে মেক্সিকোয়। রাজধানী মেক্সিকো সিটিতে 3 দিনের মেলায় তুলে ধরা হয়েছে খাবার, ওষুধ সহ নানাভাবে গাঁজার ব্যবহার। আয়োজকরা বলছেন, গাঁজা নিয়ে প্রচলিত ধারণা ভাঙতেই এই উদ্যোগ। মাদক ছাড়াও এই পাতার ভেষজ গুণ এবং নিরাপদ ব্যবহার সম্পর্কে জানাতে চান মানুষকে। এখন এটা ব্যবহারের বৈধতা আছে, তবে বেচা কেনার বৈধ স্থান নেই। উৎপাদনের স্বাধীনতা আছে, তবে বীজ কেনার জায়গা নেই। ফলে চোরা কারবারের সুযোগ থেকেই যাচ্ছে। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজন প্রবাসী বাংলাদেশে। প্রতিদিন এই সময় আমরা হাজির হই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে। আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। সুইজারল্যান্ডের জেনেভা প্রেস ক্লাবে 1971 সালে বাংলাদেশে পরিচালিত গণহত্যার স্বীকৃতি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ও সুইজারল্যান্ড মানবাধিকার কমিশন বাংলাদেশের সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফিনল্যান্ডের লেখক ও সিনিয়র গবেষক ডক্টর মজিবুর দফতরি। বক্তব্য রাখেন ইউরোপীয় সংসদের সদস্য ব্রান্ডো বেনিফি, ডাচ সংসদের সাবেক সদস্য হ্যারি ভ্যান বোমেল, ডয়চে ভেলের এশিয়া বিভাগের প্রধান দেবারতী গুহ, আমস্টারডাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অ্যান্থনি হলস্লাগ সহ অনেকে। এ সময় শাহরিয়ার কবির পরিচালিত ওয়ার ক্রাইমস 1971 তথ্যচিত্র প্রদর্শিত হয়। কুয়েতে করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। ফের স্কুলে ফিরতে পেরে আনন্দিত কুয়েতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশি অভিভাবকরাও সন্তানরা বিদ্যালয়ে ফেরায় সন্তোষ প্রকাশ করেন। বিস্তারিত কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজুর পাঠানো প্রতিবেদনে। করোনায় থমকে গিয়েছিল পুরো বিশ্ব। মহামারীর প্রকোপে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে গত বছরের মার্চ থেকে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এতদিন পর ক্লাসরুমে ফিরতে পেরে সবার মতো উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরাও। 8.5 বছর হয়েছে স্কুল নাই, সবাইকে নিতে হয়েছে আর অনেক মজা আছে। স্কুলে অনেক ভালো লাগছে, অনেক নতুন জিনিস পড়ছি, টিচার্সরা অনেক ভালো, বাংলা পড়ছি, ইংলিশ পড়ছি। ছেলেমেয়েরা স্কুলে ফেরায় যার পরনায় খুশি শিক্ষক অভিভাবকরাও। দেশটির সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন তারা।
আমরা খুবই আনন্দিত। 18 মাস বাচ্চা স্কুল আসে নাই, বাচ্চা বাসা থেকে তারা লেজি হয়ে গেছে। পর বাচ্চাদের স্কুল ওপেনিং হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কুয়েতে বাংলাদেশি শিক্ষার্থী আছে প্রায় 3000। বিভিন্ন ভাষার স্কুল থাকলেও দেশটিতে নেই বাংলা ভাষার কোনো স্কুল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জার্মানে বসবাসরত বাংলাদেশি ও ভারতীয়দের উদ্যোগে বার্লিনে দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন পূজার প্রস্তুতি ও করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পূজা সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রবাসীরা। দেশটিতে বসবাসরত 2 বাংলার নাগরিকদের উদ্যোগে এবার জার্মানিতে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। পূজায় 4 দিন ব্যাপী থাকছে নানা আয়োজন। এছাড়াও 2 বাংলার শিল্পীদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। ওমানে সাইক্লোন শাহিনের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। এতে দেশটির রাজধানী মাস্কাট সহ বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। মাস্কাট শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থান করছে সাইক্লোনটি। আল মুসানা ও আল সুইক অঞ্চলে বাতাসের গতিবেগ ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার। এই 2 অঞ্চলে এখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে। অপেক্ষাকৃত নিচু এলাকাগুলোতে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে ব্যারিকেড দিয়েছে পুলিশ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বন্যার পানিতে ভেসে যাওয়ার পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন এখনও। এই ছিল প্রবাসে বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।